কৃষ্ণ বর্ণ, মনে হচ্ছে কালো মেঘ। মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে উদয় হয়েছে। যে দেখি মেঘেরও ঘটা ভাসাইবে জলে। তখন বুড়িমা বলছে, রাধে তুই যা ভেবেছিস তা ঠিক নয়, কিন্তু যা বলেছিস তা তো ঠিকই বটে। এ মেঘ তো গগনের মেঘ নয়, এ মেঘ কোন মেঘ জানিস? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলামৃত বরিশালে ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশালে। ওই ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে। হে। বলছে এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। ওমা, আকাশের মেঘের ক্ষমতা কত দূর! যদি পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় তো রাজস্থানে শুকনো মরুভূমি। আহা, হ্যাঁ। ওরে বাবা। আমার কাকাবাবু শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয় বলছেন যে 50 বছর আগে উনি এই গান শিখেছেন পঞ্চানন দাস মহাশয়ের কাছে। আর সেই পঞ্চানন দাস মহাশয়ের কাছে যে গান উনি শিখেছিলেন, আজকে সেই গান এখানে আবার পরিবেশিত হচ্ছে দেখে উনি খুব আনন্দিত। আর আমার পরম সৌভাগ্য, বিশ্বভারতীতে 35 বছর আগে পঞ্চানন দাস মহাশয় কীর্তন শিখাতেন। তিনি যাদেরকে কীর্তন শিখিয়েছেন তারা এখন বিশ্বভারতীর অধ্যাপক বা অন্যান্য জায়গাতেও অধ্যাপক অধ্যাপিকা হয়ে আছেন। 30টা বছর ধরে বিশ্বভারতীতে কীর্তনের কোনো শিক্ষা ছিল না, কিন্তু পঞ্চানন দাস মহাশয়ের পরে আবার আমার সৌভাগ্য হয়েছে বিশ্বভারতীতে কীর্তন শেখানোর এবং রবীন্দ্রনাথের গান শেখানোর। কাজেই কাকাবাবুর আশীর্বাদ আমি মাথায় পেতে নিলাম। এ মেঘ সেই মেঘ বটে, সেই মেঘ বটে হে, ত্রিভুবন প্লাবন করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারত নয়, শুধু এই পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন প্লাবন করে। প্লাবন মানে বন্যা ঘটায়। কি দিয়ে? ওই অ্যাসিড জলের বৃষ্টি নয়। আকাশের জলে, আকাশের মেঘের যে বৃষ্টি থাকে তাতে অ্যাসিড থাকে। আর একটা গোপন তত্ত্ব বলে ফেললাম, শুনে রাখুন মায়ের, এগুলো বিজ্ঞানের কথা। আকাশের যে বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যে অ্যাসিড থাকে। ওই জন্য আকাশের বৃষ্টির জল যদি কখনো পেট ভরে খান, একদম ভক ভক করে টক ঢেকুর উঠবে। বৃষ্টির জলে স্নান করা ভালো, কিন্তু খাওয়া ভালো নয়। কেন? অ্যাসিড হয়ে যাবে। গায়ের ঘামাচি অনেকের বৃষ্টির জলে মরে যায়। কেন? ওই অ্যাসিড বলে। আকাশের যে বৃষ্টির জল পড়ে সেটা অ্যাসিড জল। আর শ্রীকৃষ্ণ যদি মেঘ হয়, সেখান থেকে কোন বৃষ্টি হয়? আখরে বলছে ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশানে। ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশালে। ওই ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশালে। ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। তাহলে আমাদের ভয় নেই বলছো? ওই দানি দেখে আর তাল দানি দেখি কাঁপিছে
হয়েছে শরীর গো, ও গো বড়াই আমি কেন ওই গো বুড়ি মা গো, কাজ তো ভালো কাজ তো ভালো করি না গো, আমি কেন ওই গো বড়ি মা গো, কাজ তো ভালো, কাজ তো ভালো করি নাই গো, আমি ও কাজ তো ভালো, কাজ তো ভালো করি নাই গো, আমি ও গো বুড়ি মা গো, কাজ তো ভালো, কাজ তো ভালো করি নাই গো, আমি কেন কেন ঘরে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে, ঘর হইতে বাহিরাইতে ও জাল ওঠে কিলো মাথে। ওই যে বলে না ইংরেজিতে একটা কথা আছে বাবা, বলে মর্নিং শোজ দ্য ডে, আছে না একটা কথা ইংরেজিতে, অনেকে জানে মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি ঘর থেকে বেরোনোর সময় যে কাণ্ড ঘটেছে তখনই বুঝেছি রাস্তায় আমার বিপদ আছে। কি না, ঘর থেকে বাহিরাইতে ও চাল ঠেকিল মাথে, ঠকাস করে মাথায় আঘাত লাগা। তো মনকে প্রবোধ দিলাম যে মস্তকে বাধা কার্য সিদ্ধি, মস্তকে বাধা কার্য সিদ্ধি। কিন্তু তারপর আবার কি হলো জানিস, ভাবছি আমার বিপদ হবে বিপদ হবে, সেই সময় একটা টিকটিকি বলে উঠলো, ঠিক ঠিক ঠিক। তাহলে আপনি যেটা ভাবছেন সেটা যদি টিকটিকি সঙ্গে সঙ্গে সাড়া দেয়, আমরা বলি না যে এটা তাহলে ঘটবে। আমি ভাবছি বিপদ হবে, আর ওদিকে টিকটিকি, জেঠি মানে টিকটিকি। যেই বেরোচ্ছে তখন আবার ননদিনী বড় একখানা বড় একটা হাঁচি দিয়ে বসলো। হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো। আমার অবস্থা কেমন জানিস, যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, যেমন হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের বড়ি মা গো। ও আস্তে আস্তে সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ পড়েছে মুখের সামনে হরিণের। তাই দেখে হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। হরিণের সঙ্গে কিন্তু বাঘ ছুটে পারে না, কিন্তু হরিণের শিং থাকে, গাছে জড়িয়ে যায় বলে বাঘের কাছে ধরা পড়ে হরিণ। তো হরিণ ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে বাঘের ভয়ে, আর যেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে দেখছে সেইখানে একটা ব্যাধ ধনুর্বাণ প্রস্তুত করে রয়েছে। তাহলে হরিণটা এতক্ষণ পালিয়ে এসে তার লাভ কি হলো? আমার বাড়িতে হচ্ছে রায়বাঘিনী ননদিনী, বাড়িতে বাঘিনীর ভয়ে আমি পথে এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন বাণ আমার দিকে প্রস্তুত করে দাঁড়িয়ে রয়েছে। ওই হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধ
রাধের হাতে। আজ তেমনি ঠেকিয়া গেল তোদের রাধা গো, তেমনি ঠেকিয়া বুড়িমা দাঁড়া দাঁড়া দাঁড়া, তেমনি অত দুশ্চিন্তা করিস না, আমরা আছি কি করতে? আমরা তোর সঙ্গিনী, তোর সহচরী, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। রাই, কৃষ্ণের সঙ্গে একটু কথা বলি। এদিকে কৃষ্ণ কি করেছে জানেন মায়েরা? ওই গোপিনীরা দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা নিয়ে আসছে তো, আর কৃষ্ণ রাস্তার মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি, যাকে জ্বালা বলে, জ্বালা, জল রাখার জ্বালা আছে না, সেই জ্বালা, বড় একটা মাটির জ্বালা, তার উপরে আম্র শাখা টাকা দিয়ে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই বিরাট বড় মাটির কলসির গায়ে লিখে রেখেছে দান ঘট, মানে ট্যাক্স দেওয়ার জায়গা। রাস্তার মাঝখানে দান ঘট লিখে রেখেছে, মানে এখানে কর আদায় করা হবে, আর এই পয়সায় জ্বালার মধ্যে ভরা হবে। জ্বালাটা ভর্তি হলে কংস রাজার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কংস রাজা তো ট্যাক্স নেবেন, কংস রাজাকে পাঠানো হবে বলে একটা কলসি ভর্তি পয়সা মানুষের কাছে আদায় করা হচ্ছে, ট্যাক্স মানে কর। কৃষ্ণ একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছেন একদিকে, আর পাশে সুবল একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কাউকে যেতে দেওয়া হবে না, কর না দিলে কাউকে যেতে দেওয়া হবে না। তাই রাধারানী বলছেন ওই দানি দেখি কাঁপিছে শরীর, মু যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাহির। তখন বলছে যে ঠিক আছে, জিজ্ঞেস করা হোক কৃষ্ণকে। কৃষ্ণ বলছেন শোনো, তোমরা কে গো, এত সুন্দর সেজে গুজে পথে যাচ্ছ পশরা নিয়ে, কোথায় যাচ্ছ, কে তোমরা? বলো বলো ওই না বেশে কোথায় বা যাও, ও গোয়ালিনী হে, কোথায় তোমার ঘর হে, বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এমন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে, ও সুন্দরী গরব ভরে বলো তোমরা তোমরা কোথায় যাবে? একেবারে বাহু তুলিয়ে এত অহংকার করে যাচ্ছ কোথায়? সারা গায়ে এত গয়না কেন পরেছ? বলছে কে হে তুমি, তোমার কথায় কে হে যে তোমার কথা আমরা এই দানে আমাদের সব পশুরা নামাবো? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। কে তুমি, কে তুমি? তোমার বলে উলাবো পশা, আর কে তুমি তোমার বলে উলাবো পশা। কে তুমি তোমার বলে, বলে মানে কথায়, কে হে তুমি তোমার কথায় আমরা পশরা উলাবো। উলাবো মানে কি? উলাবো শব্দটার মানে কি? হ্যাঁ, একটা জিনিস জানবেন, এই বৈষ্ণব পদাবলী সাহিত্যটা বুঝতে গেলে শুধু বাংলা জানলে চলবে না। এই উলাবো পশার এটার মানে কি আমি বহু বছর ধরে জানতে পারিনি। উড়িষ্যায় যখন গেছি, একবার বাসে করে গেছিলাম, ভুবনেশ্বর থেকে বাসে করে পুরী গেছি। তখন টিকিটওয়ালা আমাকে জিজ্ঞেস করছে আপনার কোটি উলাইবে। তখন আমি বুঝলাম তাহলে উলাইবে শব্দটা উড়িষ্যা থেকে এসেছে। আপনা মানে আপনি, কোটি মানে কোথায়, উলাইবে নামবেন। তাহলে উলাইবে মানে নামবেন। উড়িয়ায় যখন বাসে শুনলাম যে উলাইবে, চট করে আমি তখন ধরে নিলাম এটা তো বৈষ্ণব পদাবলিতে আছে, যে কে তুমি তোমার বলে উলাবো পশার। অনেকদিন আমি বুঝতে পারিনি উলাবো মানে এটা কি, আমি ভাবতাম উলাবো মানে উল্টানো বোধ হয়, তা পশাটা উল্টে দেবে কি কারণে, হ্যাঁ কোথায় যাবে তাও নয়। কাজে এই শব্দগুলো আমাদের কাছে পরিষ্কার নয়। পদাবলী সাহিত্য এমন একটা ভাষা
যে এইটা বাংলা, হিন্দি, উড়িয়া, মৈথিলি, সংস্কৃত এতগুলো ভাষা মিলিয়ে পদাবলী সাহিত্যের ভাষা। ওই জন্য উলাবো শব্দটা উড়িষ্যা থেকে এসেছে। উলাবো মানে নামাবো। কে তুমি তোমার বলে উলাবো পশা, আর কে তুমি তোমার বলে উলাবো পশা, বলো বলো তুমি কে হে, বলো বলো তুমি কে হে, তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, তুমি হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, হাটে মাঠে ধেনু চড়াও, ওরা খালের বন্ধু তুমি, হাটে মাঠে ধেনু চড়াও, ওরা খালের বন্ধু, হাটে মাঠে ধেনু চড়াও, বলো বলো তুমি কে হে, আর কে তুমি তোমার বলে উলাবো পশা। এত বড় কথা কে আমি? ভক্তগণ তো অবাক হয়ে যাচ্ছে, গোপীরা বলে কি, কাকে কি বলছে? স্বয়ং ব্রহ্মা যাকে করজোড়ে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই কৃষ্ণকে গোপীরা কি বলছে, কে হে তুমি? তোমার কথায় উলাবো বসা, নামাবো বসা। তখন কৃষ্ণ বলছে, আমাকে চেনো না, আমি এককালে রাখালগিরি করেছি, কিন্তু এখন আমি চাকরি করছি। এই যে শোনো, সরকারি চাকরি সবাই পায়, সরকারি চাকরি পেতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। যদি কোনো কলেজের, পশ্চিমবঙ্গের কোনো কলেজের যদি আপনি শিক্ষক হতে চান, তাহলে আপনাকে সিএসসি পাস করতে হবে, মানে সেট পরীক্ষা দিতে হবে, স্টেট এলিজিবিলিটি টেস্ট, হ্যাঁ দিতে হবে। তারপর ইন্টারভিউতে বসতে হবে। অনেকে ফাঁকি দিয়ে পরীক্ষা দিয়ে দেয়, ইন্টারভিউতে ফেল করে। আপনি যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে নেট পরীক্ষা দিতে হবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আমার পরম সৌভাগ্য, আমি একই বছরে সেট আর নেট দুটোই পাশ করেছিলাম। এটা আমার বন্ধুর জন্য হয়েছে। আমার বন্ধু লক্ষণ ঘোষ সব সময় আমাকে শুধু উৎসাহিত করে যে পড়াশোনা তুমি ভালোবাসো, ডিগ্রিগুলোও সঙ্গে করে রাখো। আমি ডিগ্রি নিয়ে কি হবে, পড়াশোনা করাটাই মেন। বলে না, ডিগ্রিও সঙ্গে চাই, করে রাখো। এই তার উৎসাহে রবীন্দ্রসঙ্গীতে যখন এমএ করেছিলাম, সেই একই বছরে সেট আর নেট আমাকে বারবার বসতে হয়নি, এক বছরে পাশ করে গেছি। কাজে ন্যাশনাল টেস্ট যেটা আইএএস পরীক্ষার সমান নেট পরীক্ষা। আইএএস পরীক্ষা যেমন কঠিন হয়, নেট পরীক্ষা ওই রকম কঠিন হয়। কাজে তোমাকে সরকারি চাকরি পেতে গেলে তো পরীক্ষা দিতে হবে। তুমি কি পড়াশোনা করেছো, সারা জীবন গরু বাছুর চড়িয়ে গেছো, তুই চাকরি পেয়েছো? বলে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, একটা নয় দুটো চাকরি পেয়েছি, তাও সরকারি চাকরি। কংস রাজার কাছে আমি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি। কংস রাজা দেখলেন আমার মতো উপযুক্ত পাত্র আর কেউ নেই, তাই একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করে দিয়েছে। কি কি সেই দুটো চাকরি? ঘাটের ঘাটোয়ালো আমি, পথে মহাদানী। ওই ঘাটের ঘাটোয়ালো আমি, পথে মহাদানী। আমি প্রথম চাকরি পেয়েছি নৌকা চালানো। যে সব গোপীরা নৌকায় পার হয় অথচ সরকারকে কর দেয় না, নৌকায় পার করে তাদের কাছ থেকে পয়সা উসুল করতে হবে, এই চাকরি প্রথম। আর দ্বিতীয় চাকরি দিয়েছে রাস্তায় দানি। হ্যাঁ, পথে যমুনার ঘাটে ঘাটোয়াল, আর রাস্তায় আমাকে দানি করেছে, পথে মহাদানি। ঘাটে ঘাটোয়াল, পথে দানি, দুটো চাকরি। নৌকা পারাবার করে পয়সা আদায় করি, আর এই রাস্তা আমি ট্যাক্সের অফিসার সেজে নয়, হয়ে ট্যাক্সের অফিসার হিসেবে পয়সা আদায় করি। তোমরা দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছ, অথচ কংস রাজাকে কর দিচ্ছ না, এই জন্য আমাকে পাঠিয়েছে। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়েছো, ট্যাক্স দাও, কর দাও কংস রাজা। কি রে, কি বলে রে? কংস রাজার নাকি চাকরি পেয়েছে বলছে। কবে চাকরি পেল? পড়াশোনা কবে করলো? হ্যাঁ, দুটো চাকরি। আবার লোকে একটা পাচ্ছে না, আবার যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে দেখা যাচ্ছে। বলো কোন গুণে
বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, আহা, তোমায় ঘাটওয়ালি দিয়েছে, হে দানি করেছে বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে, বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে। চাকরি পেতে গেলে প্রথম চাই কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা চাই, যোগ্যতা। পড়াশোনা করেছো রাত জেগে? আর তোমার দেখতে কেমন? পড়াশোনা ভালো করলেও ইন্টারভিউতে অনেক সময় ফেল হয়ে যায়। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। এক একটা বড় বড় অফিসার দেখবে গালগুলো একেবারে টোকা মারলেই রক্ত জমে যাবে, এত টুকটুকে ফর্সা সব। আর তুমি যা দেখতে, রূপেতে ভ্রমরা, ভ্রমরের মতো কালো রূপ তোমার, আর তুমি পাবে চাকরি? তোমাকে দেখলেই তো ইন্টারভিউ ক্যান্সেল করে দেবে। বলছে শোনো শোনো, রূপে চাকরি হয় না। ভারতবর্ষের রাষ্ট্রপতি আবুল কালাম, আব্দুল কালাম, তাহলে আব্দুল কালাম কিরম দেখতে ছিলেন? কালো বলুন, তা শুধু কালো বললি? এখন বর্তমানে বর্তমান যিনি রাষ্ট্রপতি তিনিও কি ফর্সা? তাহলে ফর্সা হলেই সে বড় চাকরি পাবে তার কোনো মানে আছে? গুণ থাকতে হয়, গুণ। বলে তাই বা তোমার কি আছে? রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। তুমি গুণে ননি চোরা, তোমার একটাই গুণ, তুমি অজান্তে চুরি করতে পারো। চোরেদের দৃষ্টি কেমন হয়? চোরের দৃষ্টি আর সাধুর দৃষ্টি, এগুলো সব নাচ যারা হয় না, নাচের গুরু যারা, তারা শেখায়। চোরের দৃষ্টি দেখুন, চোরের দৃষ্টি। আর সাধুর দৃষ্টি কিরকম? তাহলে তোমার তো চোরের দৃষ্টি। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, তুমি হলে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। আস্তে আস্তে, রূপ থাকলে চাকরি হয় না, শুধু গুণ থাকলেও চাকরি হয় না, আরো কিছু থাকতে হয়। সেটা আমরা হাড়ে হাড়ে বুঝছি পশ্চিমবঙ্গের লোক এখন। রূপ আর গুণ ছাড়া আর কি থাকতে হয়? আহা, প্রসিদ্ধং নবনীত চৌরম ব্রজাঙ্গনানাং চ দুকুলস্য চৌরম ভক্তজনানাম হৃদয়স্য চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নতোস্মি। তাহলে তুমি যে চোর সেটা তো সবাই জানে, যে একবার চোর বলে ঘোষণা হয়ে যায় তারা চাকরি হয় কখনো? তা যেটা বলছিলাম, রূপ থাকলেও হয় না, গুণ থাকলেও অনেক সময় চাকরি হয় না। টেবিলের তলার জোর থাকতে হয়। টেবিলের উপরের জোর আর টেবিলের তলার জোর, দুটো জোর তাই চাই চাকরি পেতে গেলে। সে টেবিলের উপরের জোর হচ্ছে ডিগ্রি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, সেট পাস, নেট পাস, পিএইচডি পাস, যত পাস আছে সব টেবিলের উপরে থাকবে। তাতেও যদি চাকরি না হয়, তখন অফিসারকে বলতে হয় একটু টেবিলের তলায় দেখুন না, টেবিলের তলায়। তখন টেবিলের তলায় একটা মোটা 2000 টাকার নোটের বান্ডিল যদি থাকে, তাহলে তাকে চাকরি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বহু লোকের হয়েছে সেইভাবে, তাই না? আমরা জানতে পাচ্ছি এখন বহু লোকেরই এরকম চাকরি হয়েছে।
তাহলে সেই টেবিলের তলার ক্ষমতাও কি তোমার আছে? তোমার তো ধন সম্পত্তি বলতে কয়েকটা রোগা রোগা গরু। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভোমরা গুণে নিচোরা, ধনেতে ধবলি বসতি গাছে। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, ওই যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। বচন কত সুমিষ্ট জানাই আছে, বচন সুমিষ্ট জানাই আছে, বল কোন গুণে তোমায় তানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় তানি করেছে। কিছু মনে করবেন না বাবা, যদি ফর্সা লোককে বলা হয় তুমি কি ফর্সা গো, তার খুব গর্ববোধ হয়। আর যদি কালো লোককে বলা হয় তুমি কি কালো গো, তার মুখটা কেমন হয়ে যায়। কৃষ্ণকে যখনই কালো বলেছে, কৃষ্ণর মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। না বলো না, না 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 না, আমায় কালো কালো বলো না, বলো না, বলো না, না বলো না, বলো না, না গো কালো বলো না, না না না, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি। বলো না ও গো রাজার ঝি। একটা জিনিস জানবেন, যদি কারোর সঙ্গে ঝগড়া হয় না, তাহলে যা বলে তার উল্টো শোনে। যদি যে আপনার সঙ্গে কারোর ঝগড়া হচ্ছে, আপনি বলেন এই ধানটা টেনে ঘরে আন তো, ধানটা টেনে ঘরে আন, যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে শুনবে কি কানটা টেনে ঘরে আন। তাহলে ধান বললে তখন কান শোনায়। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি। রাজার ঝি, ঝি মানে মেয়ে, রাজার মেয়ে তুমি আমাকে কালো বলো না, এইটা তো মানে। কিন্তু রাধানী শুনছেন উল্টো, আরো রেগে যাচ্ছে। কি শুনছেন? কালো কালো বলো না গোয়ালার ঝি। কৃষ্ণ বলছেন কালো কালো বলো না গো রাজার ঝি, আর উনি শুনছেন গোয়ালার ঝি। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না না না, বলো না, না না না, বলো না, বলো না, বলো না, কালো বলো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। আমি করব কি, করব কি, করব কি, কালো বলো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি। এবার একটা জিনিস শোনো, ফর্সা মানুষ পৃথিবীতে না হলেও চলে যাবে, কিন্তু কালো মানুষ না হলে চলবে না, জানো? পৃথিবীতে এমন কিছু জিনিস আছে কালো, সেগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। যেমন যমুনার জলের রং কি? নীল। নীল মানেই তো কালোর কাছাকাছি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়,
কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। এ তো বাইরের কথা বললাম, এবার আয়না নিয়ে তোমার মুখটা দেখো রাধে। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। তোমার মাথার চুল কি রং? কালো রং। আচ্ছা রাধারানী, তোমার মাথার সব চুলগুলো যদি সাদা হয়ে যায় তখন কি তোমার নিজেরই ভালো লাগবে? আর চোখের মণিটা কালো, সেটা যদি সাদা হয়ে যায় তো কি বিশ্রী দেখতে হবে। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আর তুমি যত রঙের শাড়ি পরো, কোন শাড়িটায় সব থেকে সুন্দর দেখায়? নীল। ফর্সা লোক যদি নীল শাড়ি পরে দেখতে সুন্দর লাগে না? নীল শাড়ি পরে যাও দিয়া বাহু নাড়াও। নীল শাড়ি পরি যাও দিয়া বাহু নাড়া। নীল শাড়ি পরি যাও দিয়া বাহু নাড়া। বলো না, বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না, ও গো রাধাজি। কালো বলো না, আমায় কালো বলো না, বলো না, বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না গো কালো আর রাজাজি। কালো বলো না ও গো রাজাজি। কালো কালো বলো না, বলো না, বলো না। ঠিক আছে, ঠিক আছে, আর কালো বলিস না রে। কথা বলতে বলতে একেবারে গায়ের কাছাকাছি এসে গেছে। এই যে কালো বলো না, কালো বলো না। যেই না একেবারে ছুঁতে গেছে অমনি রাধারানীর সখীগণ চিছি কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে হলাম কোমল গা, কোমল গা। আমরা পরের, আমরা পরের নারী। কি বলবো আছি, ছি 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 কানা। এবার তো রেখে না ছুঁয়ো কানাই হে এ তুমি হলে ধেনু চরানো রাখা আরে আমরা আরে আমরা হলাম রাজার ঝি। হে মা লোকে শুনলে লোক
ওগো আমরা হলাম রাজার ঝি। হেই মা কথায় কথায় ছুঁয়ে দিলে লোকে শুনলে বলে আমরা হলাম রাজার ঝি। হেই মা ছি 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 কানাই ছুঁই। এবার একটা জিনিস দেখুন, কীর্তন গানে কিরকম সাহিত্যের খেলা হয়। ছিছি কানাই ছুঁয়ো না হে, ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। শুরু করলো ছুঁয়ো না দিয়ে আর শেষ করলো না ছুঁয়ো দিয়ে, মানে কথাটার মানেই পাল্টে গেল। কি বলছে? ছুঁয়ো না 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 ছুঁয়ো। প্রথমবারে নায়ের উপর জোর আর দ্বিতীয়বারে ছুঁয়ের উপর জোর দিন, দেখুন মানে পাল্টে যাবে। প্রথমবারে নাটার উপর জোর দিন, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এবার ছুঁয়োটার উপর জোর দিন, না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। এইমা তুমি না ছুঁইলে আমাদের আর কে বাছবে, আমরা